মর্নিং, অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। সকালবেলা চাটা একদম খাওয়া হয়ে গেছে, চিয়া সিডসও খাওয়া হয়ে গেছে, টিফিন নিয়ে নিয়েছি ম্যাগি। তো ম্যাগি তো আমি কিছুতেই খেতে চাইছিলাম না, প্রসেনজিতের ইচ্ছে আজকে সকালে টিফিন করবে ম্যাগি। অন্যান্য দিন মুড়ি চানাচুর এগুলোই ওর চলে, আজকে ওর কি মনে হয়েছে ম্যাগি খাবে। তো কি করব, ওর জন্য যখন বানালাম নিজের জন্য একটু বানিয়ে নিলাম, আর আদিও খেলো। তো রবিবার, আজকে তো রবিবার, দেখা যাক রবিবারে বাজারে কি এনেছে। প্রসেনজিৎ বলছে তো পাবদা মাছ এনেছে, পাবদা মাছ করব, আর কিছু করব না। আজকে তো একটু বেরোনোর আছে, বেরোনো বলতে কোথায় যাব না যাব পরে তোমাদেরকে অবশ্যই বলছি। লাগেজ যখন গোছাবো তখনই তোমাদেরকে বলবো। তো চলো ঝটপট করে টিফিনটা খেয়ে নিই, খেয়ে এনে রান্নার কাজে লেগে পড়ি। রাত্রের ট্রেন, তাড়াতাড়ি করে সব কিছু সারতে হবে। চলো আগে খাওয়া দাওয়াটা সারি। এই যে প্রসেনজিৎ পাবদা মাছ নিয়ে এসছে, এই দেখো পাবদা মাছের সাইজগুলো দেখেছো, বেশ বড় বড়। তো এতগুলো পাবদা মাছ ও কিসের জন্য নিয়ে এসে জানি না, রাত্রেবেলাতে আমরা চলে যাব। তো এই মাছটাকে বসে ভালো করে ধুয়ে হলুদ লবণ আর একটু তেল মাখিয়ে রেখেছে। এখন মাছগুলোকে ভেজে নিয়ে, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও হচ্ছে, তাড়াহুড়ো করে করছি যতই। আর এই যে পাবদা মাছ ভাত শুরু করে দিয়েছি, বাপরে তেল মাখিয়ে রেখেও যে কেন খাতে আমি বুঝতে পারি না। হেলমেট পরবে, হেলমেট পরে দিতে হবে। সত্যি আমার না পাবদা মাছের সব ভালো লাগে, খেতে তো আমার খুব একটা ভালো লাগে না, দেখতে ভালো লাগে। আর এই হাটে না অত্যাধিক, ওই ভয়ে না পাবদা মাছ আমার রান্না করতে ইচ্ছা করে না। এটা চুকে চুকে পড়লো এত খাটে। তো এটা এর মতো হোক, আমি সরে যাই এখান থেকে, কারণ মুখ চুপ পুড়ে পুড়ে একদম ঝাঁঝরা হয়ে যাবে আমার। এক দিদিভাই তো আমাকে বলেছিল, সবিতা দিদিভাই, যে তেল বেশিক্ষণ ধরে মাখিয়ে দেখো। আমি বেশিক্ষণ মিনিমাম 15 মিনিট মতো মাখিয়ে রেখেছিলাম, তাও যে কেন ফাটে বুঝি না। চলো মাছটা ভালো করে ভেজে নিই, এরকম তো হোক। পাবদা মাছ ভেজে নেওয়ার পরে কড়াইতে আরেকটু তেল দিয়ে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ বাটা দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণে পেঁয়াজের কাঁচা গন্ধটা না কাটে। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে টমেটো পেস্ট করে রাখা একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি, কারণ যেহেতু পাবদা মাছের ঝাল করব, তাই টমেটো আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি। দিয়ে পেঁয়াজ আর টমেটোটা সুন্দর করে আলুর সঙ্গে কষিয়ে নিলাম। আমি আলুটাকে আলাদা করে ভেজে তুলে নিইনি, একটু শর্টকাটেই করছি। এখানে ঝোলটা দিয়ে দিয়েছি, তোমাদেরকে ডিটেলস অতটা দেখাতে পারলাম না, কারণ হাতে টাইম খুব কম, তাড়াহুড়ো করে রান্নাটা করতে হচ্ছে। তো এর মধ্যে টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়ে, এর মধ্যে আদা জিরে রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি, হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দিতেই হবে। তাই একটু ভালো করে ঝোলটা ফুটুক, তারপরে দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। বহুত হুটোপাটা লেগে গেছে, কারণ এখনো পর্যন্ত লাগেজ গোছানো হয়নি, কখন কি করব নিজেরাও জানি না। কালকে আমি প্রসেনজিৎকে বললাম যে প্রসেনজিৎ গুছিয়ে রাখো, তাহলে সুবিধা হবে। প্রসেনজিৎ বললাম যে না, রাত্রের ট্রেন, একদম কালকেই গোছাবো। আর এই যে এখন আমার রান্না কিছুই হয়নি, কাজকর্মগুলো সারতে হবে রান্নাঘরে। তো দেখি কখন কি করি। আদিকে গেছে প্রসেনজিৎ উপরে স্নান করাতে, এই তো। তো চলো মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিই। ঝোলটা দেখো ভালোই ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিই। অন্য সময় পাবদা মাছ আনলেই পোস্ত আর সর্ষে বাটা দিয়ে একটু সর্ষে বাটার মতো করি, আর আজকে বড্ড ইচ্ছা হলো যে পাবদা মাছের ঝাল করবো পেঁয়াজ রসুন দিয়ে, নিজের ইচ্ছে হলো, আর কিছুই না। পাবদা মাছ তো আমার খুব একটা পছন্দ হয় না, তো কেন জানি না এরকম খেতে ইচ্ছা হলো আজকে। তাই প্রসেনজিৎকে বললাম কি, অন্যান্য দিন তো তোমার মতনই করি, আজকের দিনটা না হয় আমার মতনই করি। চলো মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দেওয়ার পরে ঝোলটা বেশ সুন্দর করে ফুটে গেছে, দেখো একদম একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। নামানোর সময় একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়েই নামিয়ে নেব। এই প্রথম আমি পাবদা মাছের ঝালটা রান্না করলাম, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। পরে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, দারুণ হয়েছে। রেডি হয়ে গেছে আমার পাবদা মাছের ঝাল। তো এবার
কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, দেখতে কেমন হয়েছে। খেতে আশা করি ভালো হবে, তো কেমন হবে না হবে তোমাদেরকে তো অবশ্যই জানাবো। আর এই দেখো আমার রান্নাঘরের অবস্থা, এটাকে আমি এখন পুরো ক্লিন করব, করে স্নানে যাব। 1:45 বেজে গেছে। এই এক মাছের ঝোল করতেই আমার অনেকটা টাইম পার হয়ে গেল। আর এদিকে চলো দেখে আসি প্রসেনজিৎ কী করছে। এই দেখো প্রসেনজিৎ এখন জামা কাপড় গোছাচ্ছে। এটা হবে হবে ওর গায়ে, আমি পরিয়েছি। হ্যাঁ নিয়ে নাও, আমি পরিয়েছি ওটা ওকে, তাই না আদি? আর এই যে আদির এখন বায়না যে ওর জন্য আলাদা ব্যাগে জামা কাপড় যাবে। তাহলে এক কাজ করি বলো বন্ধুরা, আদিকে আলাদা ট্রেনে তুলে দেবো। হ্যাঁ এ দেখ তাকে, তোকে না আলাদা ট্রেনে তুলে দেবো, ঠিক আছে? এই কাজটা কালকে রাত্রে করলে এত অসুবিধা হতো না, আদি জ্বালাতেও না, বললাম তুমি শুনলে না। তো প্রশ্ন এখানে জামা কাপড় গোছাক আর আমি বাদবাকি কাজগুলো সারি। আর এই দেখো দুষ্টুটা কি করছে দেখো। এরা দুজনে এখন করুক, আমি রান্নাঘরটা পরিষ্কার করে আসি, তাই না? আমি আসছি, তুমি বুঝে বুঝে পারবে না, দাঁড়াও আসছি। দুপুরবেলাতে লাগেজ গোছাতে একটু ব্যস্ত হয়ে গেছিলাম বলে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। একদম সন্ধ্যার দিকে আসলাম, সন্ধ্যা বলতে এখন প্রায় 8:30 মতো বাজে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো 10:30টার ট্রেন শিয়ালদা থেকে। তো একটু তাড়াহুড়ো করছি। আর হঠাৎ করে বিকেলের পর থেকে আমার শরীরটা একটু খারাপ ছিল। তো প্রথমে তো ভেবেই নিয়েছিলাম যাবো না, ক্যান্সেল করে দেবো। তারপরে দেখলাম আদি অনেকটা আশা করে আছে, ছোট বাচ্চা সারাদিন ধরে আশা করে আছে, লাগেজ গোছানো দেখেছে, ওর মনটা খারাপ হয়ে যাবে না। তারপরে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এই কুর্তিটা পরলাম যাতে একটু পরে একটু আরামদায়ক হয়। আর ঠান্ডা তো আজকে ভালোই আছে, হঠাৎ করে ঠান্ডাটা আবার ফিরে আসলো। ঠান্ডাটা কমে গেছিলো, আবার ঠান্ডাটা হঠাৎ ফিরে আসলো। আমরা তিনজনে এবার টোটোতে উঠে পড়লাম। টোটো ভাড়া করে নিয়েছে, একদম স্টেশন পর্যন্ত পৌঁছে দেবে। তো কিছুটা যাব ট্রেনে শিয়ালদা পর্যন্ত, গিয়ে আবার শিয়ালদা থেকে ট্রেন ধরে নেব। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, আদিকে তো একদম শীতের ড্রেস পরিয়ে নিয়েছি। আর কি বলতো, রাত্রেবেলা না আমার একদম কোথাও যেতে ভালো লাগে না, ওই ঘুমের ডিস্টার্বটা বড্ড হয়। আদি কিছুতেই বাইরে ঘুমোতে চায় না, ট্রেনে হোক বাসে হোক একদম ঘুমোতে চায় না, তখন খুবই অসুবিধা হয়। তো যাই হোক স্টেশনে পৌঁছে গেছি, এখানে টিকিট কাটা হচ্ছে। লোকাল ট্রেনে যাব একদম শিয়ালদা থেকে তারপরে তো ট্রেনের টিকিট তো কাটাই আছে, একদম চলে যাব শ্বশুরবাড়ি। এখানে দাদি দেখো দাঁড়িয়ে আছে, আর প্রসেন দাঁড়িয়ে টিকিট কাটছে। খিদে তো সকাল, আমি তো সেরকম কিছু খাইনি, ওরা ভাত খেয়ে বেরিয়েছে প্রসেনজিৎ আদি, আমি কিছু খাইনি। আর এই দেখো একটা ট্রেন ঢুকলো, আর একটা ছেলে হঠাৎ ট্রেন থেকে নামতে গিয়ে এমন করে পড়ে গেল বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, তোমরা ঠিকঠাক দেখতে পাবে কি না, ওই দেখো পড়ে গেল। আমার এত খারাপ লাগছিলো, আমি মানে সঙ্গে সঙ্গে একটু এগিয়ে গিয়ে দেখলাম যে না, মানে পায়ে হালকা মতো লেগেছে। সবাই ওকে ধরে বসালো, এই রকম। অনেকক্ষণ ধরে ট্রেনটা দাঁড়িয়েছিল, তখনও যে কেন নামলো না, যখনই ট্রেনটা ছাড়লো তখনই একটু ক্যালি দেখাতে গিয়ে নামতে গিয়ে পড়ে গেল। এই তো ব্যাপার। তো এসে তো এক বিপদ, প্রসেনজিৎ বলল ট্রেন অনেকটাই লেট। তো আমাদের তো 10:30টায় ট্রেন আছে, মানে ওই ট্রেনের টাইমটা চিন্তা করছি যে আদৌ মানে টাইমটা পার হয়ে যাবে কি না, ট্রেনটা মিস করবো কি না, এই একটা ভয় আছে। কারণ তোমাদেরকে তো আমি প্রথমেই বললাম শরীরটা আমার খুব একটা ভালো ছিল না, তাই একটু দুমুনা দুমুনা করেই বেরিয়েছি। তো অবশেষে ট্রেন আসলো, ট্রেনে উঠেও পড়েছি আমি, প্রসেনজিৎ আদি। ট্রেনটা ছেড়েও দিয়েছে, খুব চিন্তায় আছি যে টাইমের মধ্যে আদৌ পৌঁছতে পারবো কি না, শিয়ালদায় আদৌ পৌঁছে ট্রেনটা ধরতে পারবো কি না। তো খুব একটা লোকাল ট্রেনে তো আমরা যাতায়াত করিই না, কিন্তু প্রসেন বললো যে ক্যাব বুক করে, ক্যাব আসতে চায় না কিছুতেই, খুবই বিরক্তিকর একটা ব্যাপার হয়। তো একবার লোকাল ট্রেনেই চলো যাই শিয়ালদা পর্যন্ত, তাহলেই হয়ে যাবে। তো মাথাতেই নেই যে আদের কাশিটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে, তো ওকে ঠান্ডা লাগানো যাবে না। পরে যখন দেখলাম কাশিটা অত্যাধিক বেড়ে গেছে, তখন আমি প্রসেনকে একটু বললাম যে দেখেছো অত্যাধিক কাশি বেড়ে গেল এই লোকাল ট্রেনের ঠান্ডা হাওয়াতে। তো শিয়ালদায় আমরা পৌঁছেও গেছি। তো আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে, 10:30টায় ট্রেনটা ছাড়বে, আমরা 10:15 নাগাদ শিয়ালদাতে নেমেছি, একটু তাড়াহুড়ো করে যাচ্ছি। আর এই ট্রেনটা একদমই নতুন, তোমার শিয়ালদা টু বালুরঘাট, এই ট্রেনটা একদমই নতুন, 1-1.5 মাস মতো মানে ট্রেনটা চালু হয়েছে। তো আমি ওটাই তোমাদেরকে একটুখানি দেখালাম, একদম নতুন, ঝাঁ চকচকে ভেতরটা, মানে দারুণ। তোমাদেরকে যতটা পারবো ভেতরে দেখানোর চেষ্টা করব। তো আর এই ট্রেনটা নাকি খুব তাড়াতাড়িও যায় জানো তো, 10:30টার সময় আমরা ট্রেনে উঠেছি আর পৌঁছেছি পুরো ভোরবেলা।
খুব তাড়াতাড়ি গেছে। অন্যান্য ট্রেনগুলোতে যেমন অনেকক্ষণ টাইম লাগে, মানে বিভিন্ন জায়গায় অনেকক্ষণ দাঁড়াই, এটা কিন্তু দাঁড়ালেও খুব ভালো ট্রেনে গেছে। তো এখানে দেখো প্রসেনজিৎ বেডটা আমাদের ঠিক করে দিচ্ছে। আর আমাদের তো এসি, আর কারণ আদিকে নিয়ে যাতায়াত করি, তাই একটুখানি ঠিকঠাকভাবে যাতায়াত করার চিন্তাটা করি, যাতে ওর কোনো দিক দিয়ে অসুবিধা না হয়। আমরা যাতায়াত করলে সেটা কোনো ব্যাপার না, কিন্তু আদির ব্যাপারটা আলাদা। তো আমাদের এরকম আমরা বসে আছি, আর এখনও আদির কিন্তু চোখে একটু ঘুম নেই, দেখো শুয়ে আছে। 10:30 বেজে গেছে, ট্রেন আমাদের ছেড়েও দিয়েছে, কিন্তু আদির চোখে একটুও ঘুম নেই। মানে কীভাবে যে জেগে থাকতে পারে আদি, তোমাদের কি বলবো। এখন ঘড়িতে বাজে প্রায় 12টা, আর আদি এখনও জেগে আছে, চোখে এক ফোঁটাও ঘুম নেই। আর প্রসেনজিৎকে তো কিছুতেই দিচ্ছে না ওর সিটে যেতে। আর আমি আর আদি এখানে পুরো বসে আছি একভাবে। আমার অবস্থা তো একদম করুণ অবস্থা আমার, আর তার সাথে সাথে প্রসেনজিতেরও। আর আদির কাশিটাও বড্ড বেড়ে গেছে ঠান্ডা হাওয়াতে। ব্যান্ডেলে এসে অনেকক্ষণ দাঁড়ালো ট্রেনটা, এখন আবার ছাড়লো। সব থেকে কঠিন মুহূর্ত এটাই, এই যে আদি কিছুতেই ঘুমোই না ট্রেনে। বাড়িতে হলে এতক্ষণে ঘুমিয়ে পড়তো, কিন্তু এখন একভাবে কন্টিনিউয়াসলি বক 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 করেই যাচ্ছে, কথা তো একদমই বন্ধ নয়, চলছেই ওর মুখ, তাই তো আদি? প্রসেনজিৎ কি অবস্থা? হ্যাঁ, এই তো অবস্থা। প্রসেনজিৎ বসে আছে, এই যে পা মেলে বাবু বসে আছেন। ও সিটে যেতেও পারছে না, সিট রেডি করে রেখেছে, যেতে পারছে না। আর এই যে এটা দিব্যি আছে, সবাই ঘুমোচ্ছে। আরে কেন ঠান্ডা কিন্তু বেশ ভালো আছে এদিকে। হ্যাঁ, এসিটা চলছে, ঠান্ডা বেশি লাগছে। গুড মর্নিং। একদম মানে এখন ভোর বাজে সকাল হয়ে গেছে, ভোর 5:30। 6:30 বাজতে গেল। 6:30? বাইরে দেখে তো বোঝা যাচ্ছে না, বাইরে ভালো কুয়াশা মতো আছে। রাত্রে তো একদম ঘুমিনি, এখনও ট্রেনেই আছি। পৌঁছাতে পৌঁছাতে এখনও প্রায় আধ ঘন্টা। তো এই যে আদিবাবু তো এখনও ঘুমোচ্ছে, আর সারাটা রাত একটু ঘুমোতে পারিনি। এইটুকু সিটে দুজনে মিলে ঘুমোবো কী করে? আদি তো বাড়ির মতো মনে করেছে, হাত একবার এদিক ফেলছে ওদিক ফেলছে, পা এদিক ওদিক দিচ্ছে। একবার এই যে পিঠে এরকম করে হেলান দিয়ে বসেছি, একবার এরকমভাবে বসেছি, কখন একটু এক কাতে শুয়েছি, এই করেছি। আর সারাটা রাত প্রসেনজিৎ বেশ সুন্দরভাবে রাতটা কাটিয়েছে। ওর জন্য একটা আলাদা সিট ছিল, আলাদাভাবে ঘুমিয়েছে। না না না, আমি প্রতিবার একটা সিট এক্সট্রা বুক করেছি তো ব্যাগ নিয়ে যাওয়ার জন্য। আমি বসে থাকি ম্যাক্সিমাম এখানে। প্রসেনজিৎ ঘুমিয়েছে, আমি দেখেছি। প্রসেনজিৎ শুয়েছিল, টান হয়ে শুয়ে আছে প্রসেনজিৎ, আমি দেখেছি। ঘুমোতে দেখেছো? হ্যাঁ, অসম্ভব। আমি ওই তাহলে 2টো থেকে 3:30 এই টাইমটা তুমি দেখেছো? 2টো থেকে 3:30, এই তো ব্যাপার। তো বাইরে ভালো কুয়াশা আছে, চা কফি এই মুহূর্তে খুব দরকার। আর বলতে বলতে চা চলে এসছে, কিন্তু কফি না। আর আমি চা খাবো না, খাবো কফি। দেখি কফি যদি আসে তাহলে খাবো। তো চলো, পরে আবার আসছি। আর ভালো লাগছে না, এনার্জি পাচ্ছি না। আমার রাত্রের ট্রেনটা একদম পছন্দ না, এই আদির জন্য খুব কষ্ট হয়। দিনের বেলাতে তো গল্প করতে করতে আসা যায়, রাত্রেবেলা একদম বোবার মতো, আর কত ফোন দেখবো। চলো পরে আসছি। রাত্রে তো একদমই ঘুম হয়নি আদির জন্য, তোমাদেরকে তো বললামই। আর এত মনটা একটু কফি কফি করছিল। আর কি বলতো, ট্রেনে আমি একদমই চা খাই না, ভালো লাগে না চাটা, কফিটা খাই। তো কফি এত মন চাইছিল, তো হঠাৎ মনের ইচ্ছা পূরণ হলো, কফি চলেও আসলো। আমি আর প্রসেনজিৎ কফি খাবো, আদি তো এখনও মানে ঘুমোচ্ছে। কফিটা খাওয়ার পরে ওকে তুলবো। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, উত্তরবঙ্গে ভালো ঠান্ডা পড়ে গেছে, মানে ঠান্ডা এখনও পর্যন্ত ভালো ঠান্ডা। আমাদের কলকাতায় তো এত ঠান্ডা নেই, হঠাৎ ঠান্ডা তো কলকাতায় চলে গেছিলো, আবার ঠান্ডাটা একটু ফিরে এসেছে, কিন্তু এইরকম হাড় কাঁপানো ঠান্ডা তো কলকাতাতে নেই, বেশ জড়সড় হওয়ার জোগাড়। তো চলো কফিটা ঝটপট খেয়ে নিই, আর তারপরে আবার কিছুক্ষণ পরে আমরা আবার নামবো। কী বলো তো, তোমাদেরকে তো এর আগেও বলেছি, শ্বশুরবাড়িতে আসতে আমার খুব একটা ইচ্ছা করে না, কারণ ওই যে থাকতে পারি না, আর তখনই মনটা খুব খারাপ লাগে। তবুও ওই যে শিকড়ের টানে বারবারই ফিরে আসতে হয়, অভিমান করে থাকতেও পারি না, শিকড়ের টানে ফিরে আসতেই হয়। এই আশাটা বেশ আনন্দের, কিন্তু যাওয়াটা ততটাই
তখনও এতটাই মন খারাপ করে। যখন আসি তখন ভালো লাগে, কিন্তু ওই যখনই মনে পড়ে যায় যে এই যে যাচ্ছি আবার তো ফিরে যেতে হবে, যখন এটা মনের মধ্যে আসে তখন না এক অদ্ভুত কষ্ট হয়, তখন আর ভালো লাগে না। তো ছেলেটার মুখের দিকে তাকিয়ে সবসময় আসতে হয়। আর শ্বশুরবাড়িতে সবাইকে নিয়ে কীভাবে যে সময় কয়েকটা দিনের হাতে নিয়ে সময় নিয়ে আসি, আর সময়টা যে কীভাবে পার হয়ে যায় তোমাদেরকে কি বলবো, নিমেষের মধ্যে পার হয়ে যায়। গুড মর্নিং। বিয়ের আগে কখনোই ভাবতে পারিনি, মানে কখনোই আশাই করিনি যে শ্বশুরবাড়ি থেকে সবাইকে ছেড়ে আমাকে দূরে পারে থাকতে হবে প্রসেনজিতের সাথে। যখন আমি কখনোই কাউকে ছেড়ে মানে একা থাকতে আমি পারি না, আমার কেমন একটা মানে দম বন্ধ হয়ে যায়, আর আমার কপালে এটাই হলো। খুব কষ্ট হয় মাঝে মাঝে, মাঝে মাঝে না খুব রাগও হয় যে না আর আসবো না, কারণ সেই তো এসে আমাকে চলে যেতেও হবে। কিন্তু এই পরিবারের সবাইকে এতটা পরিমাণে ভালোবেসে ফেলেছি, এই মানুষগুলোকে এতটা ভালোবেসে ফেলেছি, এই কয়েকটা দিনের জন্যই না ছুটে ছুটে চলে আসি যখন একটু সুযোগ পাই। তো আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি, তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখালাম, কি সুন্দর লাগছে না বাইরের পরিবেশটা। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। টোটোতে উঠেও পড়েছি, একদম বাড়িতে যাব, গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে আবার সারাদিনে কী কী করবো না করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে শেয়ার করতে গেলে, পরের আর একটা ভিডিও তোমাদের দেখিয়ে দেবো। আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। এরাই দেখো আদিবাবু কত আনন্দে আছে দেখেছো। চলো বাই।